বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার ২৮ মার্চ ১৪ চৈত্র এবং ফার্সি ৮ ফারওয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮১০ কিলোহার্টজে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে শর্টওয়েভ ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত ১০:৩০টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে ১ মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে।
এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরান ও চীন 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সই করেছে, যা দুদেশের সম্পর্ক উন্নয়নে নয়া অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যাচের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার সাবাহি ফাদ। হেফাজতে ইসলামী বাংলাদেশের ডাকা হরতালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, মারা গেছে অন্তত 2 জন। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনে 26 আসন পাবেন বলে দাবি বিজেপি নেতার, হাস্যরস করলেন মমতা। এবং মিয়ানমারে সংঘর্ষে 114 জনের মৃত্যুর পর দেশ জুড়ে শোক পালন, বিভিন্ন দেশের মানুষকে এবং সরকারকে সোচ্চার হতে জাতিসংঘের আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিট হচ্ছে ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রের ফ্রন্টলাইন এবং এই বাহিনী গোটা দেশের দৃঢ়তা ও শক্তিমত্তার প্রতীক। তিনি আজ কোমে ফোর্দ বিমান প্রতিরক্ষা বিভাগ পরিদর্শনের অবকাশে কথা বলেন। সাবাহি ফার্দ আরো বলেন, শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তিকে পরীক্ষা করতে চাইলে মারাত্মক ভুল করবে। ইরানের সামরিক বাহিনী জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণের পাশাপাশি শত্রুর যে কোনো তৎপরতা পর্যবেক্ষণ ও সময় মতো এ সংক্রান্ত সতর্ক বার্তা প্রেরণে সদা সোচ্চার বলে তিনি জানান। ব্রিগেডিয়ার জেনারেল সাবাহি ফার্দ বলেন, বিমান প্রতিরক্ষা ইউনিট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জননিরাপত্তার বড় পৃষ্ঠপোষক। ইসলামী বিপ্লবের পর গত 4 দশকে ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন যে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে তার মিথ্যাচার ও বিকৃতিগুলো ধরিয়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে একটি বিস্তারিত চিঠি লিখে এসব ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া হয়েছে। ইরানের মানবাধিকার বিষয়ক বিচার বিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান আলী বাকেরি কানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও মানবাধিকার পরিষদের হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের কাছে ওই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জাতিসংঘের কথিত বিশেষ প্রতিবেদক জাবিদ রেহমান ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছেন সেগুলোর অস্পষ্ট অভিযোগ ও দাবিগুলো সুস্পষ্ট করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওই প্রতিবেদক তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দাঁড় করিয়েছেন এবং প্রমাণবিহীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার অন্যতম অভিযোগ হচ্ছে, ইরানে নারীদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আচরণ করা হয় এবং দেশটি কোভিড-19 মোকাবেলায় অদক্ষতার পরিচয় দিয়েছে। বাকেরি কানির চিঠিতে এসব অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
ইরান বলেছে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের তুলনায় প্রস্তাবিত নর্থ সাউথ করিডোর বা এনএসটিসি রুটের ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক। সুয়েজ খালে একটি বিশাল জাহাজ অড়াআড়িভাবে আটকে পড়ার কারণে গত কয়েকদিন ধরে সেখানে ব্যাপক জাহাজের জট তৈরি হয়েছে এবং এর ফলে প্রতিদিন শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, এনএসটিসি ভারত থেকে ইউরোপে পণ্য পরিবহনের সময় 20 দিন এবং খরচ শতকরা অন্তত 20 ভাগ কমাতে পারবে। কাজেই পণ্য পরিবহনের জন্য এটি সুয়েজ খালের একটি সেরা বিকল্প হতে পারে। ইরানের পাশাপাশি ভারত ও রাশিয়ার পক্ষ থেকে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা এনএসটিসি রুটের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। 2000 সালে 7200 কিলোমিটার দীর্ঘ বহুমুখী এই রুটের প্রস্তাব করা হয়। পরবর্তীতে মধ্য এশিয়ার 10টি দেশ এই পরিকল্পনায় যুক্ত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। হেফাজতে ইসলামী বাংলাদেশের ডাকা হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদের জেরে সংঘর্ষ ও মৃত্যুর পর আজকের হরতালের ডাক দেয় হেফাজত। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সারা দেশের মাদ্রাসায় হামলা ও জুলুম হচ্ছে দাবি করে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সরকারের কাছে অবিলম্বে হামলা বন্ধ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় হেফাজত কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে তিনি সতর্ক করে দেন। আজ রোববার বেলা 3টায় হাটহাজারীর সদরে কাছারি সড়কে উপস্থিত সাংবাদিকদের কাছে বাবুনগরী অভিযোগ করেন, গত শুক্রবার মাদ্রাসা ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাহিনী গুলি করে হাটহাজারীর 4 জনকে শহীদ করেছে। আহত হয়েছেন অনেকে। সারা দেশে নিহত হয়েছেন এ পর্যন্ত 16 জন। এটা মামুলি কোনো ঘটনা নয়, এজন্য আমরা হরতালের ডাক দিয়েছি। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলি ও সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় নিহত ও আহত হবার প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করে। আজকে হরতাল পালনকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা ঘটেছে। এছাড়া সিলেট, নারায়ণগঞ্জ এবং রাজধানীতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহীতে বিআরটিসির ডিপোতে একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রতিহত করতে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নামে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। ওদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলাম এবং পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের আরো খবর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ রোববার হেফাজতে ইসলামের হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর অন্তত 2টি লাশ উদ্ধার করা হয়েছে। কোন কোন গণমাধ্যম বলেছে 3টি লাশ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। তারা আগামীকাল সোমবার সারা দেশে দোয়া ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বাংলাদেশে করোনা ভাইরাসে একদিনে আরো 35 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে 3908 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা 5 দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা 3500-এর বেশি রয়েছে। এর আগে গত বছরের 2 জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট 4019 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফা নির্বাচনে 26টি আসন পাবেন বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত শাহ। তবে এমন দাবিকে খারিজ করে হাস্যরস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 30 আসনের মধ্যে 26 আসন পাওয়ার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ। তিনি আজ রোববার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। অমিত শাহের ওই দাবিকে খারিজ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের 27 মার্চ প্রথম দফায় 30 আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে মোট 8 দফায় নির্বাচন শেষ হবে 29 এপ্রিল। ফল ঘোষণা হবে 2রা মে। অমিত শাহ আজ বলেন, ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তাতে আমি বলতে পারি প্রথম দফা 30টার মধ্যে 26টা আসনই জিতব। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, বিজেপির এক নেতা আজকে বলেছেন 30টার মধ্যে 26 তো हमको मिलेगा। 26 तो কেন 30 में 30 বলো না, বলো 30 में 30 ही मिलेगा। তব তো গোল্লা ज्यादा होगा না। আমি তো বলছি আমি একটাও বলবো না, কারণ আমি জানি মানুষ আমাদের দিয়েছে, আমরাই পাবো এবং সেটা আমি নাম্বার মানুষকে বলতে দেবো। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র ড্রেক ও ব্রায়ান এমপি বলেছেন, মনস্তাত্ত্বিক খেলা আর কাজে দেবে না। গুজরাটে জিমখানায় গিয়ে আসন সংখ্যা নিয়ে স্টান্টবাজি দেখান। ভুলে যাবেন না, এটা বাংলা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে একদিনে 114 বিক্ষোভকারীর মৃত্যুর পর দেশ জুড়ে আজ শোক পালিত হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন সেনাবাহিনীর দমন অভিযানের মধ্যে আন্দোলন অব্যাহত থাকবে। বিক্ষোভকারীদের অন্যতম জোট জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিস্ট এক ফেসবুক পোস্টে লিখেছে, আমাদের বীরদের সালাম জানাই যারা এই বিপ্লবে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আমরা অবশ্যই এই বিপ্লবে বিজয়ী হব। অনলাইন সংবাদ পোর্টাল মিয়ানমার নাও জানিয়েছে, শনিবারের দমন অভিযানে দেশ জুড়ে 114 জন নিহত হয়। তাদের 40 জন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় মারা গেছেন। 13 বছরের এক কিশোরীও রয়েছেন তাদের মধ্যে। বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে নিহত হয়েছেন 27 জন। 13 বছরের আরেক কিশোরী নিহত হয়েছে সাগাইং অঞ্চলে। কাচিন অঞ্চল থেকেও মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এ নিয়ে দেশটিতে বেসামরিক প্রাণহানির সংখ্যা 140 ছাড়িয়েছে। এদিকে জাতিসংঘ গতকালের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রো এই রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু করা সম্ভব না হলেও জরুরি আন্তর্জাতিক সম্মেলন করে পদক্ষেপ নেওয়া হবে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য মোহাম্মদ আল বাখিতি বলেছেন, আলোচনা চাইলে সৌদি আরবকে আগে হামলা বন্ধ করতে হবে এবং অবরোধ তুলে নিতে হবে। তিনি আরো বলেছেন, সৌদি আরবের হামলা বন্ধ হলে এবং অবরোধের অবসান ঘটলেই কেবল শত্রুর ভূখণ্ডের গভীরে পাল্টা হামলা বন্ধ হবে। মোহাম্মদ আল বাখিতি বলেন, ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো অন্যায্য এবং এখন যুদ্ধ বন্ধ হলে তাতে আগ্রাসী দেশগুলোই লাভবান হবে। ইয়েমেন এখন আগ্রাসী শক্তিগুলোর মোকাবেলায় একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় উত্তীর্ণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা হচ্ছে আরব ও ইসলামী উম্মার শত্রু। এর আগে তারা আলোচনা ও যুদ্ধবিরতির যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো কোনো ফল বয়ে আনতে পারেনি। এ কারণে ইয়েমেন এখন বাস্তবে এর প্রভাব দেখতে চায়। 2015 সালের মার্চ থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনো চলছে। তুরস্কের পুলিশ চোরাচালানকারীদের কাছ থেকে প্রায় 2500 বছর আগের একটি তাওরাত গ্রন্থ উদ্ধার করেছে। তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশের পুলিশ জানিয়েছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর তারা ওই চক্রকে ধরতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গাড়ি থেকে প্রায় 2500 বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয়। প্রকাশিত খবরে বলা হয়েছে, 19 পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল। ঐতিহাসিক ওই ঐশী গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত 5 জনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে ৯,৮১০ কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের ইরান সফরকালে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গতকাল তেহরানে 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সই হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান ও চীনের এ সহযোগিতার গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং অভিন্ন লক্ষ্য ও স্বার্থ রক্ষায় ইরান ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। এই সহযোগিতা দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ককে আরো জোরদার করেছে। দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নেওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে সাড়া দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরানে এসেছেন। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সই হয়েছে। ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি এশিয়ার দুটি প্রাচীন সভ্যতা ও বৃহৎ দেশের সম্পর্কের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইরান ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের উদ্যোগকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, কৌশলগত সর্বাত্মক সহযোগিতা বিস্তারে এর ভূমিকা। অনেকদিন ধরেই ইরান ও চীনের মধ্যে তিনটি বড় স্তরে অর্থাৎ আর্থরাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং ভূরাজনৈতিক অঙ্গনে ব্যাপক সহযোগিতা বজায় রয়েছে। এ অবস্থায় 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সই দ্বিপক্ষীয় সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পূর্ণতা এনে দেবে। ইরান ও চীনের 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তির দ্বিতীয় গুরুত্বের দিকটি হচ্ছে এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে তেহরান ও বেইজিং শক্তিশালী অবস্থানে থাকতে পারবে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইরান ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে। এ কারণে চীন ও ইরানের দীর্ঘমেয়াদী সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও চীনের মধ্যকার বর্তমান সহযোগিতা আঞ্চলিক নানা ইস্যুতেও অভিন্ন দৃষ্টিভঙ্গি ও আস্থা গড়ে ওঠার প্রমাণ। অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের ক্ষেত্রে বলা যায়, এর ফলে দুদেশের মধ্যে জ্বালানি পরিবহন ও চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনায় ইরানের জোরালো ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে। 2019 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, দুদেশের উপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞার পরও বাণিজ্যের পরিমাণ ছিল $2,400 কোটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইরান ও চীনের মধ্যকার 25 বছর সহযোগিতা চুক্তিতে রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা, সাংস্কৃতিক, কৃষি, অর্থনীতি, যোগাযোগ, বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি, পর্যটন, জ্বালানি, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে সহযোগিতা বাড়ানোর ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। স্বাস্থ্য গবেষকরা সেদেশে 4,500-এরও বেশি রকমের করোনার সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন। বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন। আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন। না পরে বাইরে না যায়, সকলেই যেন মাস্ক পরে, সেটা সকলকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আর যেখানে যত আমাদের মিটিং, যেমন আজকে এখানে সবাই এক হয়েছেন, আগামীতে আরো কম সংখ্যক
থাকতে হবে, একটা নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে, যাই কিছু হোক সেটা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে করতে হবে। এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। গত এক সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণের হার 10% ওপরে থাকছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসেব অনুসারে করোনা সংক্রমণে শুক্রবার 39 জনের মৃত্যু হয়েছে, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এদিকে স্বাস্থ্য গবেষকগণ জানিয়েছেন, দেশে 4,500-এরও বেশি রকমের করোনার সন্ধান মিলেছে। এরই মধ্যে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় 3 শতাধিক জিনোম সিকোয়েন্স জমা পড়েছে। এগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে একদল স্বেচ্ছাসেবী গবেষক এ তথ্য জানতে পেরেছেন। বিভিন্ন গবেষণার সঙ্গে মিলিয়ে দেখা গেছে, শুধু বাংলাদেশেই 4,500-এর বেশিরবার হোল পাল্টেছে করোনা ভাইরাস। এর মধ্যে অধিকাংশই বিভিন্ন দেশ থেকে আসা ভেরিয়েন্টের সঙ্গে মিল পাওয়া গেলেও 34টি একদমই স্বতন্ত্র। এর কারণ হিসেবে এদেশের আবহাওয়া, পরিবেশ, বায়ু দূষণ সহ নানা ইস্যুকে উল্লেখ করেছেন এই গবেষকগণ। তবে এর সঙ্গে দেশে চলমান দ্বিতীয় ঢেউয়ের কোনো মিল আছে কিনা সে বিষয়ে নিশ্চিন্ত নন তারা। তাছাড়া টিকে নেবার পর অ্যান্টিবডি তৈরিতে এর ভূমিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার বলে তারা মনে করছেন। হঠাৎ করে যে করোনার ঊর্ধ্বগতি বাংলাদেশে কোভিড-19-এর, এটার পেছনে এই মিউটেশন গুলো দায়ী কিনা, এই মিউটেশন গুলো যেসব রোগীদের শরীরে আছে তাদেরকে নিয়ে এবার বিস্তারিত গবেষণা করা প্রয়োজন। প্রসঙ্গে ইনস্টিটিউট অব এপিডেমোলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের অন্যতম পরামর্শক ডাক্তার মুস্তাক হোসেন জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। তবে এটা শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অনেক দেশেই বাড়ছে। বিশ্বজুড়ে টিকা কার্যক্রম শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি কারণ, হয়তো টিকা নেওয়ার পর অনেকেই নিজেকে নিরাপদ ভাবতে শুরু করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ঢিলেমি করছেন। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন